দেখছেন এটিএন নিউজ। বিকেল ৩টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত সংবাদ। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে লেবার পার্টি। এ পর্যন্ত লেবাররা ৪১১, কনজারভেটিভরা ১২০, লিবারেল ডেমোক্র্যাটসরা ৭১ এবং অন্যান্য দল ৯টি আসন পেয়েছে। পরাজয় স্বীকার করে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক হবু প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। রাষ্ট্র পরিচালনায় কনজারভেটিভ পার্টির একের পর এক ব্যর্থতার কারণে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে আগে থেকেই জয় প্রায় নিশ্চিত ছিল লেবার পার্টির। আর এই বিজয়টাকে ভূমিধস পর্যায়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব যার হাতে, সেই কিয়ার স্টারমারই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হতে যাচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। Country first, party second. ৬৫০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৩২৬টি আসন। এ পর্যন্ত প্রকাশিত বেসরকারি ফলাফলে এককভাবে সরকার গঠনে প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে ১৪ বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। হলবর্ন এবং সেন্ট প্যানক্রাস আসনে জয়ের পর লেবার পার্টির প্রতি আস্থা রাখায় ভোটারদের ধন্যবাদের পাশাপাশি নিরঙ্কুশ বিজয়ে আমরা করে দেখিয়েছি বলে মন্তব্য করেন স্যার কিয়ার স্টারমার। The Labour Party has won this general election and I have called Sir Keir Starmer to congratulate him on his victory. অন্যদিকে নির্বাচনে ভরাডুবির পর পরাজয় স্বীকার করে নিয়ে হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। এবার ৪৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ছিলেন অন্তত ৩৪ জন। এ নিয়ে টানা চতুর্থবার হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে জিতেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির এক সময়কার ছায়া মন্ত্রিসভার সদস্য টিউলিপ এবার সরকারে জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পপলার অ্যান্ড লাইম হাউসে ১৫,০০০ ব্যবধানে বিজয় পেয়েছেন লেবার পার্টির আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম। আর সবচেয়ে আলোচিত বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপেনি আসনে ১৫,৮৯৬ ভোট পেয়ে জয় পেয়েছেন লেবার পার্টির আরেকজন বাংলাদেশি রুশনারা আলী। আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন। এরপর ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ১৪ বছরের টরি শাসনের অবসান ঘটিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার দলের নেতা স্যার কিয়ার স্টারমার। ৪ বছর আগে কট্টর বামপন্থী জেরেমি করবিনের জায়গায় দলের নেতৃত্বে আসেন তিনি। দায়িত্ব নিয়েই দলকে সুসংগঠিত করেন। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। গত ১৪ বছর ধরে ক্ষমতার বাইরে লেবার পার্টি। সাবেক নেতা জেরেমি করবিন সরে যাওয়ার পর দলকে সুসংহত করতে চেষ্টার কমতি রাখেননি তিনি হলেন স্যার কিয়ার স্টারমার। ১৯৬২ সালে জন্ম লন্ডনে। আইনজীবী হিসেবে বর্ণাঢ্য কর্মজীবনের পর রাজনীতিতে প্রবেশ করেন স্টারমার। এমপি হন ৫০-এর কোঠায় এসে। স্টারমার প্রথমবার পার্লামেন্টে যান ২০১৫ সালে লন্ডনের হবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের এমপি হিসেবে। কট্টর বাম রাজনীতিবিদ জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি তখন বিরোধী দলের ভূমিকায়। করবিন তাকে অভিবাসন ইস্যুতে সরকারের কার্যকলাপ নজর রাখতে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে ব্রেক্সিট ইস্যুতে ছায়া ব্রেক্সিট মন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন। ২০১৯ সালের নির্বাচনের পর লেবার পার্টির শীর্ষ নেতা হওয়ার সুযোগ পান কিয়ার স্টারমার। ১৯৩৫ সালের পর সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দলটি নির্বাচনে হেরে যায়, যা করবিনকে পদত্যাগ করতে বাধ্য করে। কপাল খুলে যায় স্টারমারের। জ্বালানি কোম্পানির জাতীয়করণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষাদানের পক্ষে কথা বলে বামপন্থী প্ল্যাটফর্মে লেবার পার্টির নেতা হিসেবে জয়লাভ করেন তিনি।
লেবার পার্টিকে বামপন্থী এবং মধ্যপন্থী দুই ভাগে ভাগ করেছিলেন জেরেমি করবিন। এই মতাদর্শের ঘোর বিরোধী ছিলেন স্টারমার। তবে রাজনৈতিক পরিস্থিতিতে দলকে নির্বাচনে লড়ার উপযুক্ত করে গড়ে তুলতে শেষ পর্যন্ত মধ্যপন্থার দিকেই ঝোঁকেন তিনি। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি হাঁটতে ঘৃণা করেন। তাই তো এক যুগ পর দলকে সাফল্যের শিখরে নেয়ার কৃতিত্বের একমাত্র দাবিদার স্যার কিয়ের স্টারমার। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের খবর। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আজ বিকেলে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহকর্মী আরাফাত সিদ্দিক আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত, এর আগে আমরা আসলে জানছিলাম এই যে পদ্মা সেতু প্রকল্প, তার পেছনের কথাগুলো আপনি জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই মুহূর্তে আসলে আয়োজনের কোন পর্যায়ে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রওনা করেছেন কিনা সে ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আসলে 3:30 তো বাজে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে এসে পৌঁছতে, 3টা বাজে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছবেন 4:30 নাগাদ। তো তার হয়তো আধা ঘন্টা আগে রওনা হবেন বা এখনো রওনা হওয়ার কোনো খবর আমার কাছে নেই। তবে 4:30 নাগাদ এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সেই তথ্যটি আগে আপনাদের জানিয়েছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে প্রকল্পটি শেষ হতে যাচ্ছে, জানেন যে এই প্রকল্পের একেবারে শুরু থেকে সেই 2011 সাল থেকে এই প্রকল্পকে নানা রকম চড়াই উতরাই মোকাবেলা করতে হয়েছে। এই প্রকল্পকে একেবারে যদি শুরুর দিকে দেখেন যে বিশ্ব ব্যাংকের মতো একটি সংস্থা এই প্রকল্পে একটি বদনামের দিয়ে এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়। তারপরেও একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জেদের বসে এই প্রকল্পটি আসলে আজকে শেষ হতে চলেছে। 32,605 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প, এরই মধ্যে গত 22 মাসে প্রায় 1500 কোটি টাকা, 1,500 কোটি টাকার মতো আয় করে দেখিয়েছে এবং ভবিষ্যতে এই প্রকল্প নিয়ে আরও স্বপ্ন রয়েছে বাংলাদেশের। তবে যেটি বলছিলাম শুরু থেকেই যে নানা রকম চড়াই উতরাই পার হতে হয়েছে, সেই কথাগুলো শুনবো। কেননা জানেন যে একটা সময় খুব গুজব মোকাবেলা করতে হয়েছিল, সেই পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে থেকে শুরু করে এখন সর্বশেষ যে ভারতের জন্যই পদ্মা সেতু তৈরি হয়েছে, এমন নানান রকম গুজব, নানান রকম অবাস্তব অলীক কল্পনা দিয়ে এই পদ্মা সেতু প্রকল্পকে পার হতে হয়েছে। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ রাশেদুল আলম, তিনি একটু যদি আসেন যে তিনি এই পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। আমি তার কাছে আসলে জানতে চাইবো যে নিরাপত্তার দিক তো একটি ভিন্ন বিষয়, কিন্তু এই যে যে গুজবগুলোর এই প্রকল্পকে শুরু থেকে মোকাবেলা করতে হয়েছে, যখন চাইনিজ বা অন্যান্য যারা প্রকৌশলী এখানে কাজ করেছেন তাদের নিরাপত্তা দিতে গিয়ে আপনাদের আসলে এই গুজব প্রতিহত করতে গিয়ে কি ধরনের উদ্যোগ নিতে হয়েছে বা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? হ্যাঁ, আসলে গুজবটি আমরা নিরাপত্তা ব্যবস্থাপনায় খুব একটি নেতিবাচক একটি টুলস বলি। এতে আমাদের মনোবল নষ্ট হয়ে যায়, আমাদের কাজের অনেক ব্যাঘাত ঘটে। তো আমাদের চায়না রেলওয়ে মেজর ব্রিজ, এখানে যে ওয়ার্কাররা এখানে কাজ করেছে তারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, তো তাদের মনোবলটাকে ঠিক রাখাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা আসলে 1-to-1 কাউন্সিলিংয়ে চলে যেতাম, ইনফরমেশনগুলো তাদের কাছে ডিসপ্যাচ করতাম। তো এইটা ছিল আমাদের চাইনিজ ওয়ার্কার বা চাইনিজ অফিসিয়ালদের তাদের মনোবলকে ঠিক রাখা। এছাড়া এটার অভিভাবক হিসেবে সেতু বিভাগ এবং অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের মতো করে মূল তথ্যটিকে জনসাধারণের কাছে তারা পৌঁছে দেওয়াটা তারা তাদের এন্ডে কাজ করেছিল। আসলে এটি ছিল একটি সামগ্রিক এঙ্গেজমেন্ট, যে যার জায়গা থেকে এই জায়গাগুলোতে তথ্যগুলোকে সঠিকভাবে পরিবেশন করাটাই গুরুত্বপূর্ণ ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে বিশাল এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কত ছোট ছোট বিষয়ে লক্ষ্য রাখতে হয়েছে এবং সেই প্রকল্পের আজকে শেষ হতে যাচ্ছে, সমাপনী হতে যাচ্ছে, যার আনুষ্ঠানিক উৎসবে যেই প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেমনটি আপনি শুরুতে জানিয়েছেন যে 4:30 নাগাদ তিনি এখানে এসে পৌঁছবেন এবং তখনই এই আনুষ্ঠানিক সমাপনী উৎসবের, এই প্রকল্পের সমাপনী উৎসবের শুরু হবে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর যে মাওয়া প্রান্ত, সেখান থেকে সব শেষ। আপনাকে ধন্যবাদ। আবারও নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী যখন যুক্ত হবেন তখন আবারও জানতে পারবো পুরো আয়োজন সম্পর্কে। ধন্যবাদ আবারও। সুপ্রিয় দর্শক, মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, তিনি সুধী সমাবেশের স্থলের খবর জানাচ্ছিলেন। দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 28 জন।
ভোরে সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে আমবোঝাই ট্রাকটি প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক স্বদেশ রায় গুরুতর আহত হন। এরপরই দ্রুতগতিতে যাওয়ার পথে ঢাকা থেকে রানী সংকুলগামী নাবিল পরিবহনের কোচের সঙ্গে চকরামপুর গ্রামে ট্রাকটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরনবী হাসু ও নাবিল কোচের হেল্পার আলী হোসেন মারা যান। অপোজিট সাইড থেকে একটা ট্রাক আসছে, ট্রাকটা ওইভাবে পাশে আর একটা গাড়ি ছিল, গাড়িটা পাস করতে পারলে সম্মুখে একবারে সংঘর্ষ হয়েছে। আমাদের যে নাবিলের যে লেন, ওই লেনটার সামনে ওই পাশ চলে আসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। আজকে যে দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে যে ট্রাকের যে চালক গাড়ি চালাচ্ছিল না, গাড়ি চালাচ্ছিল হেল্পার। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর 5 মাসের শিশু জায়না এবং ভ্যান চালক স্বদেশ রায় সহ 4 জনের মৃত্যু হয়। পাঁচবাড়ি বেশ কয়েকটা বাঁক রয়েছে। বাঁক একটা কারণ, অর্থাৎ টার্নিং, যেটা দূর থেকে হয়তো বা পর্যবেক্ষণ করা কঠিন, যে বিপরীতমুখী থেকে কোনো ধরনের যানবাহন আসলে একদম নিকটে আসার পর তারপর দৃষ্টিগোচর হয়। যারা মারা গেছে তাদেরকে আমরা 25,000 টাকা করে অর্থ বরাদ্দ মানে তাৎক্ষণিক ক্রিয়া দিচ্ছি। পাশাপাশি যে সকল রোগী চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসার জন্য আমরা আপাতত আর্থিক সহায়তার ব্যবস্থা করছি এবং তাদের চিকিৎসার জন্য সার্বক্ষণিক আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ। মর্মান্তিক এই দুর্ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফেনীর উত্তরাঞ্চল ফুলগাজী পরশুরামের দুঃখ যেন মুহুরীর বাঁধ। বর্ষা এলেই বাঁধের বিভিন্ন স্থানে দেখা দেয় ভাঙন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অবকাঠামো ও কৃষি খাতের। স্থায়ী বাঁধের আশ্বাস মিললেও হয় না তার বাস্তবায়ন। ফেনী প্রতিনিধি দিদারুল আলমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ফেনীবাসীর কাছে বর্ষা মানেই আতঙ্ক। প্রতি বছরের বর্ষায় ভারতের উজানের ঢলে মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদী রক্ষা বাঁধের বিভিন্ন স্থান ভাঙবে। প্লাবিত হবে ফুলগাজী পরশুরাম উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। এমনটাই যেন ফেনীবাসীর দুর্ভাগ্য। পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতি রোধে 2004-05 অর্থ বছরে শুরু হয় মুহুরী বাঁধের কাজ। 137 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শেষ হয় 2011 সালে। তবে যথাযথ মেরামত ও তদারকি না থাকায় নদীরক্ষা বাঁধ নিজেকেই আর রক্ষা করতে পারছে না। ফি বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে মুহুরী বাঁধ। এরকম পানি আমরা কলসামে দেখি নাই। কাপড় সোফার বাতের ডাগা বাতার যে ডাগা সব লই গেছে গো হতে পারে। বানভাসী মানুষের এই হাহাকার বহুকাল ধরে। বাঁধ ভাঙা মানুষের স্বপ্নগুলো একইভাবে ভেঙে যায়। উজানের ঢলে ভেসে যায় ফসলের ক্ষেত, মাছের ঘের, নষ্ট হয় ঘর গেরস্থালি। যত পুকুরে মাছ গেছে, ঠিক আছে, মানুষের আবাদি ফসল নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে বছরে 2-3 বার ভাঙে। কোনো টেন্ডার দিয়ে দূরা করে দিয়ে আর বাদ বাকিটা থাকি যায়, একসাথে কোনোটা হয় না। ক্ষতিগ্রস্ত মানুষের বিস্তর অভিযোগ ঠিকাদার আর পানি উন্নয়ন বোর্ডের বিপক্ষে। বন্যা কবলিত সেই মানুষদের দেখতে গিয়ে আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী, কুহুয়া, সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরুর আশ্বাস দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গিয়েছে। আমরা সপ্তাহখানেকের ভিতরে আমরা কপি পেয়ে যাব। আমরা চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে ডিপিবি প্রণয়ন করতে আগামী 2 মাসের ভিতরে আমরা এটা একটিকে উঠানোর চেষ্টা করব। শুধু আশ্বাস নয়, টেকসই ও দীর্ঘস্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্রুত বাস্তবায়নের দাবি এ অঞ্চলের মানুষের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দীর্ঘ 2 যুগ ধরে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। তারপরও সমন্বিত উদ্যোগ না থাকায় সুফল মিলছে না। এ অবস্থা ছিল রাজধানীর, আর এখন ডেঙ্গুর বিস্তার সারা দেশে। সামনেই পিক টাইম। উদ্বেগের সঙ্গে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। একদিকে যখন এডিস মশা নিধন কার্যক্রমের নানা কর্মসূচি, তখন অন্যদিকে নীরবতা। মশা নিধনে রাজধানী ঢাকার উত্তর আর দক্ষিণ সিটির সমন্বয়হীনতা কি ডেঙ্গু রোগের বিস্তারে ভূমিকা রাখছে? এমন কোনো গবেষণা না থাকলেও ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে এগিয়ে দক্ষিণ সিটি। যদিও সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের দাবি এসব রোগী ঢাকার বাইরের। থেমে থেমে বৃষ্টি, সংক্রমণ বাড়ার আশঙ্কা সবখানেই। আলাদাভাবে 2 সিটির বিভিন্ন স্থানে কাজ হচ্ছে, তবে তা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। ব্যারিকেড না থাকার ফলে
মাঝে মাঝে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে চিরুনি অভিযান নামে এ নামে ও নামে, যেগুলো বাস্তবে কাজ করছে না। বিশেষজ্ঞরা বলছেন এডিস মশার সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে নির্জীব অবস্থাতেও এর ডিম দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, আর সেখানে একটু পানির ছোঁয়াতেই দ্রুত বংশবিস্তার। পরিত্যক্ত পাত্র গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গাতে ছড়িয়ে গেছে। এই জায়গাগুলোতেও আসলে পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, সিটি কর্পোরেশন বলেন এবং সাধারণ নাগরিক সকলেরই সচেতন হতে হবে যে কোনো পরিত্যক্ত পাত্র সেখানে যদি 1 সেন্টিমিটার পানিও থাকে সেই পানিতেও এডিস মশার প্রজনন হয়ে আমাকে, আমার পরিবারের মানুষকে অথবা আমার প্রতিবেশীকে ডেঙ্গু আক্রান্ত করতে পারে। ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে রাজধানীর বাইরেও। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন সেরোটাইপের ভিন্নতা। একটা সেরোটাইপ দিয়েই আক্রান্ত কতবার এবং এবার হতো, তাহলে রোগী কিন্তু এবার খুবই কম হতো। কারণ একটা সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলে সে বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কিন্তু দ্বিতীয়বার যদি অন্য সেরোটাইপ দিয়ে আক্রান্ত হয় সেটা কিন্তু উল্টোটা হয়, মানে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে মানুষ। কাজে সেই ঝুঁকিটা ঢাকার বাইরে বেশি। মশা নিধনের কার্যক্রম সারা দেশে একযোগে করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তা না হলে কার্যকর ফল পাওয়া কঠিন, আশঙ্কা তাদের। আগে ঢাকা সিটি আমরা সর্বোচ্চ 2 কোটি মানুষ যদি ধরি, 2 কোটি মানুষ ঝুঁকিতে ছিল, আর এখন আপনার 18 কোটি মানুষই ঝুঁকিতে। 2 কোটি মানুষের ঝুঁকিতে যেটুকু আমাদের কাজ করার সক্ষমতা ছিল, 18 কোটি মানুষের বেলায় সেটা আমাদের আদৌ নেই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। ছাগলকাণ্ডের পর এবার আলোচনায় ব্রাহ্মা জাতের গরু। দেশে বিতর্ক চলছে, এই জাতের গরু আমদানি ও পালন নিষিদ্ধ নাকি বৈধ। যদি নিষিদ্ধ হয় এর কারণ কি স্বাস্থ্য ক্ষতি না অন্য কিছু? সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন। বংশমর্যাদা সম্পন্ন গরু দাবি করে কোটি টাকা দাম হাঁকিয়ে ব্যাপক আলোচনায় আসা সাদিক অ্যাগ্রো এবং তাদের ব্রাহ্মা জাতের গরু দুই এখন বিতর্কে। কৌতূহলের শীর্ষে থাকা যে গরু বিক্রি হয়েছিল কোটি টাকায়, এর বৈধতাই এখন প্রশ্নের মুখে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিয়াদেশ 2021 থেকে 2024 অনুযায়ী এই গরু আমদানি নিষিদ্ধ। আবার শর্ত সাপেক্ষে সিমেন্ট বা বীজ নিষিদ্ধ নয়। 2016 সালে করা বেসরকারি পর্যায়ে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার সংশোধিত নীতিমালাতে শর্ত থাকলেও তা নিষিদ্ধ করা হয়নি। তবে সাভারে সরকারি গোপ্রজনন ও দুগ্ধ খামারে প্রায় 3 বছর ধরে কাস্টমস থেকে আটক হওয়া সেই ব্রাহ্মা জাতের গরু লালন পালন করা হলেও এখন অনেকটাই কৌশলী প্রাণী সম্পদ অধিদপ্তর। আইনের ভাষায় যেটা হলো যে ওভার অ্যাক্টিভিটি করা যায় না, আবার আইনের ভাষায় ইনঅ্যাক্টিভও থাকা যায় না। আমরা যা করি প্রোঅ্যাক্টিভলি করি, আমরা দীর্ঘদিন আমাদের কাছে রেখেছি। আবার আইনি প্রক্রিয়ায় সেটা আমাদের সর্বোচ্চ সুরক্ষা, সেটা আমরা করার চেষ্টা করেছি। দুগ্ধ উৎপাদন কম হওয়ার আশঙ্কায় ব্রাহ্মা জাতের গরু আমদানিকে নিরুৎসাহিত করা হলেও মাংস উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এটি মানানসই, এটিও প্রমাণিত। তবে এর বাইরে তেমন কোনো তথ্য নেই বলে জানান এই প্রাণী গবেষক। একটা কাফ থেকে নেক্সট কাভিং, এটা অনেকগুলো ফ্যাক্টর, কিন্তু শুধুমাত্র যে আপনি অনেক বড় অ্যানিমেল, অনেক মিট প্রোডাকশন এর উপর বেসিস করে কিন্তু এটা আমরা বলতে পারবো না যে অ্যানিমেলটা প্রফিটেবল হবে। এই ডেটাগুলো যখন আপনার কাছে অ্যাভেলেবল থাকবে তখন আমরা বলতে পারবো। গরুর এই প্রজাতির উৎপত্তি ভারতে হলেও যুক্তরাষ্ট্রে আরও 2-3টি জাতের সাথে সংমিশ্রণে ব্রাহ্মা গরুকে উন্নত করা হয়। তবে আমাদের দেশের পশুপালনের সঙ্গে পার্থক্য আছে। সেই সুযোগ ব্রাহ্মার ক্ষেত্রে নাই, কারণ যেহেতু সে দুধ খুবই কম দেয়, তাকে মেনটেন করাটাই অনেক কঠিন। অন্যদিকে আমাদের গ্রাজিং ল্যান্ড নাই, তার মাংস কোনো প্রিমিয়াম কোয়ালিটি না। নানা বিবেচনায় আমরা এখনও এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। এটা যখন আপনি মানে খামার করার যখন চিন্তা করবেন, এই অ্যানিমেলের রিকোয়ারমেন্ট, আমি আগেই বলছি যে বডি ওয়েট অনেক বেশি, রিকোয়ারমেন্ট অনেক বেশি। আমাদের দেশে যে ফিডিং সিস্টেম, এই সিস্টেমে এই অ্যানিমেলটা ফিজিবল হবে কিনা এটা ডেফিনেটলি রিসার্চের প্রয়োজন। সাদিক অ্যাগ্রোর গরু আটক করা হলেও গত 2-3 বছর ধরেই বিভিন্ন খামারে এই ব্রাহ্মা জাতের গরু বিক্রি হচ্ছে। ফলে এই জাতের গরু দেশে আরও কত আছে এবং সেই গরুর সিমেন্ট বা বীজ থেকে আরও কত নতুন গরু উৎপাদন করা হয়েছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিন ধরে চলা বৃষ্টিতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট। তবে এখনও তেমন কোনো পরিবর্তন হয়নি সিলেটের বন্যা পরিস্থিতির। কুড়িগ্রামের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকাসহ নিম্নাঞ্চল।
পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। উজানের পাহাড়ি ঢল ও কয়েকদিন ধরে চলা অতিবৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীতে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। জামালপুরের বন্যায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বাড়িঘরে পানি ওঠায় কয়েকশো পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সিলেটের বন্যা পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি এখনো। কোনো কোনো এলাকায় পানি কমে যাওয়ায় দুর্ভোগ বাড়ছে পানভাসী মানুষের। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ রাজু মিয়া বালিয়াডাঙ্গি উপজেলার গড়িয়ালি গ্রামের হবিবুর আলীর ছেলে। ওসি ফিরোজ কবির জানান, বৃহস্পতিবার রাতের অন্ধকারে রাজু সহ কয়েকজন নাগরভিটা সীমান্তের ৩৭৬ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে গরু আনতে যায়। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। তার মৃতদেহ বিএসএফ এর কাছে রয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানান ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ। কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশেই হচ্ছে বৃষ্টি, আর এই অজুহাতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মাছ এবং সব ধরনের সবজির দাম। অস্বাভাবিক বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বিক্রেতারা বলছেন, বৃষ্টি আর বিভিন্ন জায়গায় বন্যার কারণেই এই দাম বৃদ্ধি। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে জানাচ্ছেন স্বপন আহমেদ। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে কমেছে তাপমাত্রা, কিন্তু বেড়েছে বাজারের আগুন। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও আগারগাঁয়ের বাজারগুলো ঘুরে দেখা গেছে সবজির দাম গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। একই রকম বেড়েছে পেঁয়াজের দামও। সবচেয়ে দুর্মূল্য এখন কাঁচামরিচ, প্রতি কেজি ৩০০ টাকার আশেপাশে। রোদের দিনে দাম বাড়ার যুক্তি যাই থাকুক, বাজার গরমের দোষ বৃষ্টি, বলছেন বিক্রেতারা। যেমন এখন মাছের যোগান বেড়ে দাম কমার কথা থাকলেও তারা বলছেন বৃষ্টি বর্ষার কারণেই নাকি দাম বেড়েছে। মাছের দাম এখন মোটামুটি আগে একটু বাড়তি, মাছ এখন ধরা পড়ে কম, ঠিক আছে, এই কারণে মাল আসে কম, এই কারণে জায়গাতে রেট বাড়ায় দেয়। বৃষ্টির কারণে অনেকে ক্ষেত খামারে যাইতে পারে না, পাইকাররা ওইখানে বেশি দামে কিনে, এখানে না বেশি দামে আমরা কিনে। মুরগির দামে স্বস্তি থাকলেও ডিমে নেই। মাত্র দুদিন আগেই ডিম সিন্ডিকেটকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হাতে নাতে ধরলেও বাজার আগের মতোই। ১ ডজন ডিম ১৫৫ থেকে ১৬৫ টাকা। কেন এ প্রশ্নের জবাব নেই বিক্রেতাদের। এটা মিছা কথা কইতে, ১৫০ ডিমে নাই। সীমিত আয়, লাগামহীন বাজার, তবু যেতেই হয় মানুষকে। যা স্বাদ কেবল তা নয়, প্রয়োজনীয় অনেক কিছুই না কিনে বা কম কিনে ফিরতে হয় বাড়িতে। বাজার তো সাধ্যের বাইরে, মানে আমাদের মধ্যবিত্তের জন্য ঢাকা ছেড়ে চলে যায়। মাছের এত দাম, এটা হতাশা হয়ে গেছে, কি খাবো কেমন এগুলো মাছ, কি দাম মাছের। মাংসের দাম প্রচুর দাম, মুরগি ৩২০ চাই, ৩০০ চাই। আমার তো ওইরকম ইনকাম নাই, আমরা চলমু কেমন, খামু কেমন। বাজার সহনীয় করার জন্য হলেও বৃষ্টি থেমে রোদ উঠুক, এ প্রত্যাশা সাধারণ মানুষের। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। মোড়া তৈরি করে নিজেদের স্বাবলম্বী করেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার নারীরা। পিছিয়ে পড়া এই জনপদে কুটির শিল্প এনে দিয়েছে সচ্ছলতা। বিভিন্ন প্রান্তের পাইকারদের কাছেও বেশ কদর রয়েছে তাদের নিপুণ কাজের। প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মাটিরাঙ্গা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ কাজীপাড়া ও হাতিয়াপাড়া। ওই গ্রামের প্রতিটি বাড়ি যেন ছোট ছোট কুটির শিল্পের কারখানা। বাঁশ বেতের সমন্বয়ে পরম যত্নে এইসব মোড়া তৈরি করছেন সব বয়সী নারীরা। পড়াশোনার অবসরে মায়ের সঙ্গে কাজ করছে স্কুল কলেজ পড়ুয়ারাও। সপ্তাহে ২ থেকে ৩ জোড়া মোড়া তৈরি করে থাকেন এক একজন। আকার ভেদে প্রতি জোড়া বিক্রি হয় ৩৫০ থেকে ৬০০ টাকায়। সপ্তাহে ১৫০০ টাকা পর্যন্ত এক একজন আয় করতে পারেন বলে জানান এই শিল্পে জড়িতরা। এসব মোড়া বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেন স্থানীয় পাইকাররা। বিপণন প্রক্রিয়া সহজ হওয়ায় অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন এই পেশায়। সংসারের কাজ কাম করি সারাদিন, বিকাল টাইমে বসে বা রাতের 10টা পর্যন্ত বানাই। ঘরের কাজ সারি মোড়াগুলা বানাই, ছেলে মেয়েদের লেখাপড়ার সহযোগিতা হয় বা নিজের ঘরে সহযোগিতা হয়। মহিলারা মোড়াগুলো বানায়, আমি এদের থেকে খরিদ করি,
আমি কিনি এবং ঢাকা সিটাং বিভিন্ন জায়গাতে দিই এবং আমারও লাভ হয় ওদেরও লাভ হয়। অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি কুটির শিল্পীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যুব উন্নয়ন অধিদপ্তর আছে, বিভিন্ন ক্ষেত্রে তারা ঋণ দিয়ে থাকে, আমাদের মহিলা সংস্থা আছে, তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে। তো আমরা তাদেরকে মোটিভেট করার জন্য আমরা তাদের মাধ্যমে তাদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা তারা যেভাবে চায় বিধিবিধানের আলোকে যেটুকু সহযোগিতা করা যায় ততটুকু করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। কৃষি প্রধান জেলা নাটোরে মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। মাটির উর্বরতা শক্তি যেমন কমছে, অতিরিক্ত মাত্রার সার কীটনাশক ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত ফলনও। ইউরিয়া সার ব্যবহার করেও ফসল ভালো না হওয়ায় দস্তা সার ব্যবহার করছেন কৃষকরা। এতে প্রথম দিকে ফলন ভালো হলেও পরে আর তা কাজে আসে না। অল্প খরচে বেশি লাভ করতে অনেকে আবার জমিতে লবণ ব্যবহার করেন। তাতে প্রথমে সুফল পেলেও পরে মাটি জ্বলে যায়। ফসল রক্ষায় কেউ কেউ রাসায়নিক বিষ প্রয়োগ করেন, যা কৃষক, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। অসাধু ব্যবসায়ীদের চটকদার প্রলোভন তাদের রাসায়নিক সার ও কীটনাশক নির্ভর করে তুলছে। এক্ষেত্রে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা না পাওয়ার অভিযোগও রয়েছে। ভূমি ও মানবদেহের দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে রেহাই পেতে আধুনিক, যান্ত্রিক ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে চূড়ান্ত বিবৃতি দিচ্ছেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সরাসরি যাচ্ছে সেখানে। When I first stood here as your Prime Minister, I told you the most important task I had was to return stability to our economy. Inflation is back to target, mortgage rates are falling, and growth has returned. We have enhanced our standing in the world, rebuilding relations with allies, leading global efforts to support Ukraine, and becoming the home of new generation of transformative technologies. And our United Kingdom is stronger too, with the Windsor Framework, devolution restored in Northern Ireland, and our union strengthened. I'm proud of those achievements. I believe this country is safer, stronger, and more secure than it was 20 months ago. And it is more prosperous, fairer, and resilient than it was in 2010. Whilst he has been my political opponent, Sir Keir Starmer will shortly become our Prime Minister. In this job, his successes will be all our successors, and I wish him and his family well. Whatever our disagreements in this campaign, he is a decent, public-spirited man who I respect. He and his family deserve the very best of our understanding as they make the huge transition to their new lives behind this door, and as he grapples with this most demanding of jobs in an increasingly unstable world. I'd like to thank my colleagues, my cabinet, the civil service, especially here in Downing Street, the team at Chequers, my staff, CCHQ, but most of all, I'd like to express my gratitude to my wife Akshata and our beautiful daughters. I can never thank them enough for the sacrifices they have made so that I might serve our country. One of the most remarkable things about Britain is just how unremarkable it is that 2 generations after my grandparents came here with little, I could become Prime Minister, and that I could watch my 2 young daughters light Diwali candles on the steps in Downing Street. We must hold true to that idea of who we are, that vision of kindness, decency, and tolerance that has always been the British way. This is a difficult day, at the end of a number of difficult days. But I leave this job honoured to have been your Prime Minister. This is the best country in the world, and it is thanks entirely to you, the British people, the true source of all our achievements, our strengths,
and our greatness. Thank you. দর্শক, বিদায়ী প্রধানমন্ত্রী ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক এতক্ষণ বিবৃতি দিচ্ছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।